হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা শায়নমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা 58-59। উপন্যাস মির্জা শায়নমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফেরদৌস, মিথিলা। এত আলগা ঢং করতে হবে না রে বান্দির মেয়ে, মাই সিসকিস আর বিগার দ্যান ইয়োর্স। কপাল গোছালো মাহি, হতবুদ্ধির ন্যায় দৃষ্টি করলো সরু। এতক্ষণে নিজের আড়াল করবার ব্যস্ত প্রচেষ্টার সামান্য বিরতি টেনে কণ্ঠে একটা সন্ধিগ্ধা ঢেলে মিনমিনিয়ে শুধালো, সিসকিস কি? মুহূর্তেই সুদর্শনের রিং পড়োয়া বাদামি অধৈর্যগুলো দৃশ্যমান হলো এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেস। গৌরবর্ণ মুখখানে নামলো এক আকাশসম দুষ্টু ভাব। সে আলগোছে হাত ছাড়লো সপ্তর্ষির বাঁকানো কোমর হতে। তক্ষুনি মেয়েটার দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি ফের ডুবলো পানির গভীরে। নাখানি চুবানি চলমান, তার ষষ্ঠী মুখাবয়ব রং ধরেছে লাল। নড়ে পড়ে উঁচু হাত দুটোর হঠাৎ টান পড়ল মাহির। দুটো শক্তপোক্ত হাতের জোরে সে আবারও উঁচু হলো। হাঁপাতে হাঁপতে কিছু বুঝে উঠবে তার আগে বলিষ্ঠ পুরুষের রক্ষ হাত দুটো আচানক আঁকড়ে ধরল সপ্তর্ষির কোমল বাঁকানো কোমর। পর মুহূর্তে মেয়েটাকে উঁচিয়ে তুলে বসালো পুলের পাড়ে। সম্পূর্ণ ঘটনাটুকু ঘটে গেল মাহির হতবম্বতায়। নানা সেকেন্ডের বিরতিতে তার চোখ দুটো বুঝে আসেনি একবারও। মেয়েটা হাঁপাচ্ছে, মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় কাঁপছে সে। এরই মধ্যে সম্মুখ থেকে ভেসে এলো চুটকির শব্দ। সহসা নজর তুলল মাহি। চোকাচুকি হলো রুর মানবের বাদামি চোখ জোড়ার সনে। মানব স্থির, ঠোঁটের কোণে বাঁকা হাসির রেস টেনে ভরাট কণ্ঠে শুধালো, ইউ ওয়ানা নো হোয়াট ইজ সিসকিস রাইট? দেন জাস্ট পয়েন্ট ইউর আইজ অন মি। হতবুদ্ধি ন্যায় সহসা দৃষ্টি অনড় করল মাহি। উদর সমান পানিতে কদম পোঁচাচ্ছে মুগ্ধ, তার তীক্ষ্ণ দৃষ্টি মেয়াটাতেই নিবদ্ধ। মাহির দৃষ্টি সংকুচিত করলো এবার। লোকটা ঠিক কী করতে চাইছে তার এহেন ভাবনার মাঝেই পুলের মাঝখানে এসে হুট করে পা থামালো সুদর্শন। বলিষ্ঠ হাত দুটো দুধারে পানির ওপর ছড়িয়ে রেখে আচানক টান টান করলো নিজ পেটানো প্রশস্ত বক্ষ। দুষ্টু ভঙ্গিতে চোখ টিপে দাঁত ছোঁয়ায় অধর কোণে। অতঃপর নিজের শক্ত মাসাজ উপত্যকা দুটো দক্ষ শারীরিক কৌশলে সংকোচন প্রসারণে মত্ত হলো অসভ্য মাফিয়া বেস্ট। বুকের দুপাশের পেশিতে তরঙ্গ ছড়িয়ে হাত দুটো উঠিয়ে আনলো মাথার পেছনে। ততক্ষণে পেটানো উদরখানা টান টান হলো মানবের। তা দেখে হতবম্ব মাহি। লজ্জায় রাঙা হলো তার পেল্লব মুখখানা। মুগ্ধ শ্লেষাত্মক হাসলে এ পর্যায়ে। মেয়েটাকে আরেকটু লজ্জায় ফেলতে তক্ষুনি হাত ছড়ালো নিজের বক্ষে। সেটাই খানিকর আবেদনী কায়দায় আঙুল ছুঁয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে উঠল, যাদের নড়চড়ে দেখে আপাতত তোর পেটে পদাপতি উঠছে তাদেরকে রাশিয়ান ওয়ার্ডে সিসকিস বলে। ডু ইউ গেট দ্যাট বান্ডির মেয়ে? নাকি কাছে এসে তোকে ছুঁয়ে বোঝাবো? সহসা আগুন লেপটালো সপ্তর্ষির মুখাবয়বে। লোকটার তখনকার অপমানসূচক বাক্যটুকু মনে পড়তে হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। লজ্জায় রঙিন হওয়া গাল দুটো খানিক নাড়িয়ে চাড়িয়ে মেয়েটা কেমন হাসালো কণ্ঠে বলে ওঠে, অসভ্য বেয়াদব নির্লজ্জ বেহায়া লোক, আপনাকে তো কী করবি বান্দির মেয়ে? দৃষ্টিতে তাচ্ছিল্যের ছাপ ফুটেছে মুগ্ধের। ঠোঁটের কোণে শ্লেষাত্মক হাসি। মাহি কেমন ফুসফুস করছে সাপের ন্যায়। দু হাতে নিজেকে আড়াল করতে বেজায় মত্ত মানবী। রাগে লজ্জায় থরথর করে কাঁপছে তার বদন। মেয়েটা উঠে দাঁড়াতে উদ্যত হলো। ঠিক তখনই মুগ্ধ কেমন গমগমে গলায় শুধালো, কোথায় যাচ্ছিস? থামলো না মাহি। যুবথুবু বদনখানি নিয়ে কোনো মতে উঠে দাঁড়ানোর প্রচেষ্টায় চলমান তার। যুবকের অমন বাক্য কর্ণঘরে পৌঁছাতেই রাগ বাড়ল মেয়েটার। নাকে পাটা ফুলিয়ে তক্ষুনি দাঁত খেঁচে আওড়ালো মরতে। অলক্ষ্যে ঠোঁট কামড়ে হাসলো মুগ্ধ। তবে সে হাসির সাহিত্য খুব বেশিক্ষণ রইল না। ন্যানো সেকেন্ডের বিরতিতে হাসিটুকু মিলিয়ে গেল হাওয়ায়। পরক্ষণে কপট ভাব দেখিয়ে সাঁতার ধরল মাহির অভিমুখে। তা টের পাওয়া মাত্রই হড়বড়িয়ে ওঠে মাহি। শরীরের সর্বশক্তিতে উঠে দাঁড়িয়ে যেই না সম্মুখে পা বাড়াবে অমনি পেছন থেকে একখানা বড়সড় থাবায় সে আচানক আঁকড়ে ধরল সপ্তর্ষির পরনের জামার একাংশ। মুহূর্তেই থমকে দাঁড়ায় মাহি। ঝাঁজ দেখিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। শুনল না মুগ্ধ। নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে এক হাত উঠিয়ে রাখলো সুইমিং পুলের পাড়ে। সে তাই খানিক ভর দিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ালো, ছাড়বো না, কী করবি? অসহায় মাহি। তার সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়। পেছন থেকে অসভ্য লোক জামা টানছে। সম্মুখে কদম বাড়াতে গেলে টান পড়ছে ভীষণ। মেয়েটা এবার তেতে গিয়ে বলল, কী চাচ্ছেন আপনি? ঠোঁটের নিখুঁত রেখাটুকু আচানক হেলে পড়ল মুরুর মানবে। হাতের জোরে মেয়েটা জামা টান বাড়িয়ে দুষ্টু কণ্ঠে শুধালো, জানতে চেয়েছিলি সিসকিস কি? বলে, উপস, মাই ব্যাড, আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। নাও টেল মি, মাই সিসকিস আর বিগার দ্যান ইউ আর নট দ্য আর নট দ্য এইটা আবার কী ধরনের ইংলিশ? লজ্জায় কোণঠা যাচ্ছে মাহি। দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করছে নিজের তুলতুলে অধর যুগল।
পারছে না ভূভাগ চৌচির করে হেথায় টুপ করে মুখ লুকোতে। ওদিকে রুর মানবের নিখাত গভীর দৃষ্টি গিয়ে আটকেছে মেয়েটার পিঠ বরাবর। সে তাই কিয়তক্ষণ অবলোকন চালিয়ে হঠাৎ ঠোঁট পিষে হাসল মুগ্ধ। দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে বাঁকা কণ্ঠে শুধালো, সাদার সাথে কালো, নট ব্যাড, বাট শুধু কালোটা মেবি বেশি ভালো দেখায়, সো খুলে ফেল। তৎক্ষণাৎ শীত দাঁড়াবে একখানা শীতল স্রোত বয়ে গেল মাহির। লজ্জায় হাঁসফাঁস করে উঠল সম্পূর্ণ বদন। তড়িঘড়ি করে নিজেকে শক্ত করে চেপে ধরো সপ্তদশী। এর মধ্যে হুট করে টান পড়ল পেছনে। ঘটনার আকস্মিকতা হকচকানোর পূর্বে মেয়েটার কেমন আছড়ে পড়ল পেছনের দিকে। তার নরম পিঠে ত্বক দিয়ে ঠেকল রুর মানবের রুক্ষ বক্ষ বিভাজনের সঙ্গে। সহসা আতকে ওঠে মাহি। ঘটনার পরিক্রমায় কিছু বুঝে উঠবে তার আগেই নির্দয় মানবের শক্তপোক্ত হাতখানা আচমকা পেছন থেকে আঁকড়ে ধরে মানবীর কণ্ঠা। মুহূর্তে স্থবির হলো মাহি। দম আটকে শির দ্বারা সোজা করতেই মুগ্ধ মুখ ঠেকালো মাহির কানের পিঠে। সেতে আলতো করে ঠোঁট চুইয়ে রেখে হিসিয়ে শুধালো, ইউ নো হোয়াট চাসমিস, আমার হাতে কিন্তু জাদু আছে। যাই ধরি তা বৃদ্ধি পেতে খুব একটা সময় লাগে না। তৎক্ষণাৎ নাক মুখ কুঁচকে গেল মাহির। ঘৃণায় লিপটে গেল মুখ। ওদিকে মাফিয়া মনস্টার আজ বেড়েছে বেশ। মেয়েটার নরম পিঠের ত্বককে ধীরে ধীরে নিজের বাঁ হাতের তর্জনী চালাচ্ছে সে। তার এহেন স্পর্শে কেঁপে ওঠে মাহি। যুবকের আঙুলের স্পর্শ অন্তর্বাসের অতি সন্নিকটে পৌঁছাতেই চেঁচিয়ে ওঠে মাহি। প্লিজ এমনটা করবেন না, দয়া করুন বেস্ট। আঙুল থমকায় মুগ্ধের। এক ঝটকায় মেয়েটার পিঠখানা নিজের বক্ষের সঙ্গে আরেকটু লিপটে দিয়ে বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধায়, বৃষ্টির কাছে দয়া ভিক্ষা ইজ নট ফানি বান্দির মেয়ে। ফোপাচ্ছে মাহি। চোখ দুটো বুজে রেখেছে অসহায়ত্বে। মোটা কণ্ঠে পরক্ষণেই আওড়ালো, আপনি আপনি হাত সরান, আমাকে ভেবে ছবেন না। আমি বাক্যটুকু সম্পূর্ণ হবার ফুরসত মিলল না সপ্তর্ষির। তার আগে কর্ণগহ্বরে ভেসে এলো মুগ্ধের চিরবির কণ্ঠ, ওহ কাম অন হটি, এটুকু ছোঁয়া সহ্য করতে না পারলে কীভাবে হবে বল। আমার বারণ করা সত্ত্বেও সেই ধেই ধেই করে চলে এসেছিস আমার কাছে। তাছাড়া 6 মাস থেকে অলরেডি 1 মাস শেষ হয়ে গেল, অথচ তুই কিনা এখনো সুস্থ আছিস। এ যে আমার চোখ নিতে পারছে না। সো কাম, লেটস ডু সামথিং হটার। ভয়ে কণ্ঠ শুকিয়ে কাঠ বনে গেল সপ্তদশী। সর্বাঙ্গে মোচড় ধরল সাপের ন্যায়। অসহায় ভরা কণ্ঠে মেয়েটার কেমন মিনমিন স্বরে আওড়ালো, এমনটা কেন করছেন আপনি? এই পর্যন্ত কম অত্যাচার তো করলেন না, তাহলে নতুন করে আমাকে এভাবে? বোকা মানবীর কানের কাছে নাক ডুবিয়েছে রুর মানব। সে চাইতে স্পর্শ গভীর থেকে গভীরতর হচ্ছে, যা টের পেতেই কণ্ঠ রোধ হলো মাহির। বুকটায় যন্ত্রণা বাড়ল বড্ড। এরই মধ্যে নিজের কাজে মত্ত থেকে রুর মানব হিসিয়ে শুধালো, তোকে তৈরি করছি বান্দির মেয়ে। মুহূর্তেই ললাটে গোটা কত ভাঁজ পড়ল মাহির। সন্তুষ্ট কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞেস করে ওঠে, কেন আমাকে তৈরি করতে হবে? কেন, কিসের জন্য তৈরি করতে হবে আমায়? আবার আপনার পোষ্যদের পেটে চালান করবেন না তো? এহেন কথায় ঠোঁট পিষে হাসল মুগ্ধ। আচমকা মেয়েটার কানের লতিতে স্পর্শ বসালো নিজের রুক্ষ দাঁতের। ঘটনাক্রমে কোকিয়ে ওঠে মাহি। ফোপানোর বেগ বাড়তেই মানব কেমন গমগমে গলায় বলে ওঠে, আপাতত রোজিকিং ক্ষুধার্ত, তার পেটে চালান করবো তোকে। তারপর অবশিষ্ট কিছু থাকলে না হয় পেটে যাবে বাকিদের। ভয় বাড়ল মাহির। চোকানো ফাঁকা ঢোক গিলল বার কয়েক। ওদিকে মুগ্ধের চোখ মুখে স্পষ্ট লেপটে গিয়েছে এক আকাশাম নেশার ঝোঁক। ক্রমশ হারাচ্ছে নিজের বোধবুদ্ধি। চোখের সামনে সিক্ত নারীর কায়া অপরূপ সৌন্দর্য মোহিত হয়ে ধীরে ধীরে নাক ডোবালো মেয়েটার চুলের ভাঁজে। লম্বা লম্বা টানে বুক ভরাচ্ছে যুবক। সপ্তদশীর সিক্ত চুলের অদ্ভুত সুগ্রাণে মাতোয়ারা হচ্ছে বেশ। নিজেকে সামলানোর কথা বোধহয় বেমালুম ভুলে গিয়েছে আজ। মাহির গা ভেসে আসা মেয়ের সুগ্রাণে উন্মাদ হচ্ছে মাফিয়া বেস্ট। নিজ উন্মাত্ততা ভুলেই গেল সপ্তর্ষির মনস্তত্ত্ব। মাহি ফোপাচ্ছে বেশ। অনবরত মৌচাচ্ছে যুবকের শক্তিশালী হাতের বাঁধন হতে ছাড় পেতে। তবে বালাই ষাট, অমন শক্তপোক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়া কি আর মুখের কথা? বেপরোয়া পুরুষ কেমন উন্মত্ত কায়দায় হুট করে টান বসালো মেয়েটার মসৃণ কাঁধে। সেথায় জামার উপস্থিতি বোধহয় সহ্য হচ্ছে না তার। আগ্রাসী থামায় মানবীর কাঁধে খামচে ধরে জামার অংশটুকু ছিঁড়তে গেলে শব্দ করে কেঁদে ওঠে মাহি। কাঁদে কাঁদে হেঁচকে তুলে বলে ওঠে, আমার খারাপ লাগছে বিস, প্লিজ লেট মি গো। উন্মত্ততায় অন্ধ মাফিয়া বেশ খ্যাপাটে ষাঁড়ের ন্যায় একটানে মেয়েটার কাঁধে জামাটুকু ছিঁড়ে ফেলে। বেপরোয়া কণ্ঠে হেসে বলে ওঠে, বাট আই কান্ট লেট ইউ গো বিউটি। কাঁদতে কাঁদতে দিশেহারা মাহি। শেষ প্রচেষ্টা অনুনয় জুড়ে বলে ওঠে, প্লিজ। কপাল গোছালো মুগ্ধ। মেয়েটার সব কথাকে এক প্রকার চুলোয় চড়িয়ে নাক ডোবালো মেয়েটার উন্মুক্ত মসৃণ কাঁধে। তক্ষণে সর্বাঙ্গ ছুঁড়ে ঝঙ্কার দিয়ে ওঠে মাহির। কান্নার বেগ বাড়িয়ে মেয়েটা কেমন হাত পা ছুঁড়ে বলে ওঠে, না এমনটা করবেন না আমার সাথে, ছাড়ুন আমায় আম্মু।
মেয়েটার এহেন কান্নায় তিতি বিরক্ত মুগ্ধ। বিরক্তির জোরে দৃঢ় চোয়ালখানা তার শক্ত হয়ে গেল মুহূর্তে। যুবক দাঁত খেঁচল। কঠিন হুঙ্কারে আচমকা বলে উঠল, জাস্ট ফাক অফ এভরিথিং বাঁদির মেয়ে। আই থিঙ্ক উই শুড গেট হুক আপ। বাকি যা হবার পরে হবে দেখে নিব, বাট নাও কাম ক্লোজার। যুবকের এহেন উদ্ভট কর্মে বাঘ হারা মাহি। বদনে অস্তিত্বকর স্পর্শ গভীর হতেই তৎক্ষণাৎ চোখ খুঁজে আন্দাজে ঢিল ছুঁড়ে চেঁচিয়ে ওঠে বোকা মানবী। আর 17 দিন, আর ও 17 দিন, আপনি বলেছিলেন আরও 17 দিন। মুহূর্তেই টনক নড়ল মুগ্ধের। স্থবির হয়ে গেল তার সকল কর্মকাণ্ড। চোখ দুটো বিস্ফারিত আবির্ভাবে কপাল স্পর্শ করতেই নিজের পানে এক পলক দৃষ্টিপাত করলেন রুরমানব। আর অমনি নিজের অমন হুটহাট লাগানহীন বেল্লাপনা ধরা পড়তে আচমকা মেয়ের কাছ থেকে ছিটকে সরে গেল দূরে। কিছুক্ষণ পূর্বে ঘটাতে চাওয়া নিজের কর্মর কথা দ্বিতীয়বার মনে করে দাঁত খেঁচল মুগ্ধ। সহসা চোয়াল শক্ত করে দুহাত খামচে ধরল নিজের চুল। চিরবিরিয়ে বিড়বিড় করে উঠল, হোয়াট দ্য ফাক আই ওয়াজ গোয়িং টু ডু। কীভাবে পারলাম এসব করতে? ওহ গড! অস্থির মুগ্ধ রাগে ক্ষোভে টানছে নিজের চুল। তৎক্ষণাৎ এক লাফে ফুল থেকে উঠে গেল রুরমানব। রাগে গজগজ করতে করতে পা বাড়ে সম্মুখে। অন্যদিকে সপ্তর্ষি এখনও নিজেকে সামলাতে ব্যস্ত। কাপত্রী পল্লবিত অক্ষিধায় নীরবে ছাড়াচ্ছে অশ্রু। লোকটার প্রতি বুক ভরা ঘৃণায় একদলা থুতু বেরোলো মুহূর্তে। চলন্ত মুগ্ধ মহাশয় বোধহয় টের পেল তা। সঙ্গে সঙ্গে পায়ের গতিতে রুখ টেনে না ঘুরে চল শক্ত করে দাঁত খেঁচে ধমকের সুরে বলল, খবরদার আমার দু চোখের সামনে আর আসবি না বান্দির মেয়ে। বলেই গটগট করে স্থান ত্যাগ করেন মাফিয়া বেস্ট। আর অমন ধমকে কেঁপে উঠেছে মাহি। সপ্তর্ষির কাপড় হাত দুটো আচমকা আঁকড়ে ধরেছে নিজের বুক। ভয় ভয় শুকনা ঢোক গিলে উঠে দাঁড়াতে প্রয়াস চালাতেই টের পেল পা দুটো অবশ হয়ে ঝিমঝিম করছে তার। বোধহয় অনেকক্ষণ পা গুটিয়ে বসে থাকার ফল। তবুও মাহি উঠে দাঁড়ালো কোনো মতো। গায়ের জোরে ভর দিয়ে এক কদম সামনে এগোতে গেলেই বাঁধল আরেক বিপত্তি। সিক্ত গা হতে চারপাশে তকতকে মেঝেতে জমেছে পানি। সে পানিতে সপ্তদশী অবশ্য পা দুটো আচমকা পিছলে যেতেই মেয়েটা কেমন ধূপ করে উল্টে পড়ল সুইমিং পুলে। ন্যানো সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনাটা হকচকানোর সময় অবধি পেল না মাহি। তার আগে পানির গভীরতায় দোদুল্যমান হলো তার ক্ষুদ্র বদনখানি। মাথা শুদ্ধ সম্পূর্ণ শরীর একবারে ডুবেছে, তো আরেকবার উঠছে। নাকে মুখে পানি গিয়ে একাকার অবস্থা। সাঁতার না জানার অভিশাপ স্বরূপ মেয়েটা আজও ডুবে যাওয়ার পথে। দাপড়াচ্ছে বেশ। ঠিক তখনই হাওয়ার বেগে ছুটে এলো মুগ্ধ। ব্যাপক অস্থিরতায় স্থানকাল ভুলে যুবক ফের ঝাঁপ দিল সুইমিং পুলে। এক মুহূর্তে সাঁতার কেটে পর মুহূর্তে আঁকড়ে ধরল সপ্তর্ষির ডুবন্ত এক হাত। বাঁচার একটুখানি ঢাল পেয়ে তক্ষুনি যুবকের হাতটা আঁকড়ে ধরল মাহি। এক ঝটকায় পানির গভীর হতে মাথা তুলে আচমকা মানবের হাত ছেড়ে দিয়ে দুহাত শক্ত করে আঁকড়ে ধরল যুবকের সুদীর্ঘ ঘাড়। অতঃপর এক নিমেষেই দিন দুনিয়া ভুলে জড়িয়ে ধরল রুরমানবকে। তক্ষুনি থমকায় মুগ্ধ। থমকায় তার স্তম্ভিত হৃৎপিণ্ড। যুবকের কটা হার্টবিট ইতিমধ্যে মিস গেল তা কে জানে। আর ইস্পাত দৃঢ় বক্ষবাজ আলতো করে পিষ্ট হচ্ছে ধনুকের ন্যায় বাঁকানো কোমল নারীদেহের সুচারু দুটো ভূদৃশ্য। কোমল তুলতুলে পরশে অভ্যন্তরে শিউরে উঠেছে মাফিয়া বেস্ট। গায়ের সবগুলো পশম বোধহয় ইতিমধ্যে নিজেদের দাঁড় করিয়েছে। পানির গভীরতায় বলিষ্ঠ দেহখানা ডুবে থাকা সত্ত্বেও খরা নেমেছে তার কণ্ঠায়। নারীদেহের উষ্ণ স্পর্শে অতি পরিশ্রান্ত কোমল অনুভূতিতে চোখ নিভেল মুগ্ধের। এ যেন সেই 3 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। মেয়েটা আজ আবারও পাগল করছে তাকে। যুবক আলগোছে জিভ ঠেলে অধর ঢেজালো। অধরযুগলে ফাঁক গলিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে হিমশীতল কণ্ঠে হিসি হিসি আওড়ালো, ছেড়ে দে পিচ্চি, আমি আজ জামাতে নেই। হয়তো এই মুহূর্তে আমায় না ছাড়লে তোর চোখে অতিমাত্রা ঘৃণিত তকমা বা কিছু একটা ঘটে যাবে। শুনল না সপ্তর্ষি। ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ। পরপরই নরম তুলতুলে হাত দুটোর বাঁধন শক্ত হলো আরও কিছুটা। বাঁচার সর্বাত্মক চেষ্টায় বোকার ন্যায় তক্ষুনি তার পা দুটো উঠে এলো বলিষ্ঠ পুরুষের পেটানো কোমরে। তড়াক শরীর জ্বলে উঠল মুগ্ধের। বুকের ওঠানামা গতি হলো তীব্র। পুরুষালী বিকট চিন্তাভাবনা মুহূর্তেই জেগে ধরল তার মস্তিষ্ক। হাত দুটো নিষ্পিস করে উঠল মেয়েটাকে আলতো ধাক্কায় নিজের সঙ্গে মিশিয়ে নিতে। তবে কাণ্ড দেখো, রুরমানব কেমন দাঁত খিঁচে নিজেকে সামলে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে তটস্থ বোকা মানবী নাক মুখ কুচকে আবারও বলে ওঠে, না না, ছাড়বো না আপনার। না না, ছাড়বেন না আমায়। আমি সাঁতার পারি না। আমাকে ওপরে তুলুন, নয়তো ডুবে যাব আমি। বুকের সঙ্গে বাদামি অধৈর্যগুলো কাঁপছে মুগ্ধের। ফেলে রাখা হাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। কণ্ঠায় নেমেছে ব্যাপক শুষ্কতা। যুবক কেমন আলগোছে দাঁতের রুষ্টে চাপে পিষ্ট করল নিজের ঠোঁট। পরপরই কপট রাগ দেখে হিসিয়ে বলল,
নিজে ডুবছিস বলে আমাকেও কেন ডুবাতে চাচ্ছিস পিচ্ছি? আমি তো আগে থেকেই গলা সমান ডুবে আছি। এবার ডুব দিলে হয়তো উঠে আসার রাস্তা হারিয়ে ফেলবো চিরতরে। নিজের ভালো চাস তো আমায় ছেড়ে দে। মাহি নাছর বান্দা নিজ পক্ষপাত যুবকের পক্ষের সঙ্গে তীব্র ভঙ্গিতে পিষ্ট করে ভয়জড়িত কণ্ঠে শুধালো, যা ইচ্ছে হোক, আমি ছাড়বো না আপনাকে। আমায় ওপরে তুলুন। সহসা অস্থিরতা বাড়ল মুগ্ধের। নিঃশ্বাসের গতি হলো তীব্র। সে তক্ষুনি জোরপূর্বক মেয়েটার হাত দুটো নিজ গলা থেকে সরালো। তবে মাহি ছাড়ল না তাকে। ঠিকই পা দিয়ে আঁকড়ে রাখলো মানবের কোমর। মুগ্ধ এবার ফস করে নিঃশ্বাস ফেলল। অতিষ্ঠ ভঙ্গিতে আচরণ এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল মাহির ঘাড়। মেয়েটার মুখটা নিজের বড্ড কাছে এনে সতর্ক বাণীতে হিসিহি আওড়ালো, আমি খারাপ, খুব খারাপ। আমার সঙ্গ মানে ধ্বংস, এক কথায় অভিশপ্ত আমি। এই আমি নামক অভিশাপকে নিজের গায়ে মেখে নিজেকে কলঙ্কিত করতে আসিস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, কেউ মেনে নিবে কেউ মেনে নিবে এ কলঙ্ক? ইভেন আমিও মানব না। তাই বলছি, ছেড়ে দে আমায়, নয়তো সত্যি কিছু একটা ঘটে যাবে। যুবকের মোটামোট কথা থোড়াই ঢুকলো বোকা মানবীর ঘাটে। সে কেমন নাক টেনে বাচ্চাদের নাই ফুপাতে ফুপাতে বলে উঠল, ঘটুক। বলেই ফের কোমর নাড়ায় মাহি। তক্ষুনি যুবকের শরীরের প্রতিটা রন্ধে ছড়ালো তীব্র আকাঙ্ক্ষা। সে হারালো নিজের বোধবুদ্ধি। সহসা আবেশে চোখ বুজে অস্থির ঘণ্টে অস্ফুষ্টে আওড়ালো, ও ফাক। কথাটা বলতে দেরি রুর মানবের চোখ খুলতে দেরি নেই। সে এবার নিজের উদ্বেগে আচমকা শক্ত করে টেনে ধরল মাহির বাঁকানো পাতলা কোমর। পর মুহূর্তে এক ভিন্ন আগ্রাসী থাবা মেয়েটার গ্রীবাদেশ আঁকড়ে ধরে তার সুশ্রী ক্ষুদ্র মুখখানা উঁচে তুলে হেসে কেবল বলল, এটা করতে তুই আমায় বাধ্য করলি পিচ্ছি। হতবাক মাহি কপাল গোছাতে না গোছাতে আচমকা মানবের এক হাত একযোগে আঁকড়ে ধরল মেয়েটার দু হাতের কবজিসন্ধি। অতঃপর চোখের পলকে সপ্তর্ষির কাপড়তই নরম তুলতুলে অদরযুগল টেনে ধরল নিজের রক্ষ অষ্টপুটের রুক্ষ ভাজে। মুহূর্তেই স্থবির হলো মাহি। ছটফটাতে লাগলো তার সর্বাঙ্গ। অথচ রূঢ়মানব তাকে থোড়াই ছাড়ল। সে আজ মত্ত নিজের অষ্টপুটের তৃষ্ণা মেটাতে। আবেশে চোখ দুটো বুজে রেখে আসলে সে টানছে মেয়েটাকে। তার রক্ষ দাঁতের রুষ্ট ছাপ পিষ্ট করে দিচ্ছে সপ্তর্ষির নরম অধরের চামড়া। দাঁত বসাচ্ছে নিজের উপস্থিতির ছাপ। মাহি কেমন ছটফটাচ্ছে দেখো। চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অশ্রু। বুক ফুলে আসছে নিঃশ্বাস না ফেলার কারণে। তবুও দয়ামায়াহীন নির্দয় মানব থামছে না আজ। তার হাত দুটোর বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে। গভীর হচ্ছে চুম্বনের ধাঁচ। অমৃত সুধা পান করতে মত্ত থাকা যুবক ভুলেই বসল মেয়েটার অবস্থা। তীব্র ভয়ে, জড়তা এবং অস্বস্তিতে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে মাহি। এটা একটা সময় পাথরে নেই শক্ত হয়ে থাকলো মানবী। নিজের নরম অধুল যুগলের ওপর মানবের এহেন ক্রূরতা সইতে না পেরে ঠিক জ্ঞান হারালো। অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্যোগ নেই মুগ্ধের। সে কেমন নিজ কর্মে মত্ত। প্রায় বেশ কিছুক্ষণ রুষ্ট দীর্ঘ চুম্বনের আবেশে যুবক হুট করেই মুখাগহ্বরের স্বাদ পেল তীব্র ক্ষারীয় কিছুর। আর অমনি কপাল ভাঁজ পড়ল মুগ্ধের। চোখ দুটো মুহূর্তেই সরালো নিজেদের পর্দা। অচেতন শব্দশীল মুখদর্শন হওয়া মাত্রই ধীরে ধীরে অষ্টপুট ছাড়ল নির্দয় মানব। জ্ঞানহীন মেয়েটার নড়বড়ে মস্তিষ্ক খানিক ঢুলে পড়তে গেলে আলতো করে মেয়েটার মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল নির্দয় মাফিয়া বেস্ট। কোনো বাজবিচার ছাড়াই আচমকা মেয়েটার মাথায় বসালো এক সুতীব্র চুমু। সে তাই ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র গতিতে নিঃশ্বাস টানতে টানতে আবেশে বুঝল দুচোখ। পরক্ষণে কেমন ভঙ্গুর কণ্ঠে যুবক আনমনে শুধালো, তুই তাহেফ আহসানের মেয়ে না পিচ্ছি? তুই ওর মেয়ে না? আশ্চর্য! যে কথা আওড়ালে বারবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে মানব, আজ সে কথা আওড়ানোর পরেও এক ফোঁটা রাগ উঠছে না নির্দয় মানবে। নিজের এহেন পরিবর্তনে বড্ড অবাক মুগ্ধ। পরপরই আজ প্রথমবারের মতো নিজের অবচেতন মনের কোনো উত্থাপিত হওয়া বাক্যটুকু ঠোঁটের ডগায় এনে আওড়ালো। তুই যদি তাই ফ্যাশনের মেয়ে না হতি, তোর গায়ে যদি ওই জানোয়ারের রক্ত না থাকতো, বিশ্বাস কর পিচ্ছি, আমি বারবার জন্ম নিয়ে নিয়ে হলেও তোর হতে চাইতাম। তুই জানিস তুই আমার কে? তুই জানিস তোর নেশায় কতগুলো বছর নিজেকে আটকে রেখেছি আমি? তবে তুই আজ যেটা কী করলি? আমি কিন্তু এতগুলো বছর নিজেকে সামনে দূরে দূরে ছিলাম পিচ্ছি। আমার দেহের খাঁচায় আটকে রাখার হৃদয়টাকে আমি যাযাবরে নাই চুপ করিয়ে এসেছি। তবু তুই কেন হুট করে এই চুপ করে থাকা হিংস্র হৃদয়টাকে জাগাতে গেলি? এবার আমি কি করব? প্রতিশোধ নিব, নাকি যাযাবরের নাই তোকে লুকাবো আমার হৃদয়ে? এক মুহূর্ত থামল মুগ্ধ। পরক্ষণে অচেতন মেয়েটার মাথাটা আলতো করে চেপে ধরে তার মুখ আনল নিজ সম্মুখে। নিদ্রায় আচ্ছাদিত মানবীর কোমল মুখ পানে গভীর দৃষ্টি তাক করে যুবক কেমন প্রথমবারের মতো তীব্র অসহায় ভরা কণ্ঠে আওড়ালো, তোকে আমি কি করে নিজের হৃদয়ে লুকাবো শিকনোরা? কি করে লুকাবো? যেখানে তোর মুখটা দেখতে হুবাহু তোর জানোয়ার বাপের মতো। তোর মুখ দেখলে আমার চোখের সামনে ওই জানোয়ার বাচ্চাটার মুখটা ভেসে ওঠে। ওই জানোয়ারের বাচ্চা যে কিনা আমার মায়ের খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তুই জানিস শিকনোরা, সেদিন তোর বাপের সামনে
আমার মা তখনও বেঁচে ছিল। আমার মায়ের বুকের ওপর শেষ গুলিটা তোর বাপই করেছে, তা আমার চোখের সামনে। তোর বাপ নিজের হাতে আমায় তুলে দিয়েছিল ওই জানোয়ারদের হাতে। জানিস, তোর বাপ আমার পিঠে আগুন দিয়ে লিখে দিয়েছে আমি জারজ। তোর বাপ, হ্যাঁ হ্যাঁ, তোর বাপ নিজের হাতে দাফন করেছে আমার মায়ের অনাগত সন্তানকে। তোর ওই জানোয়ারের বাচ্চা বাপ তাহে ফ্যাসান। সারা পৃথিবীর সামনে মুখোশ পরে থাকে জানোয়ার, ওকে আমি নিজ হাতে টুকরো টুকরো করব। ও যেভাবে আমার আপনজনদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমিও ঠিক এইভাবেই ওর কাছ থেকে সবাইকে কেড়ে নেব। এর জন্য যদি আমাকে তুই নামক আমার নেশাকে পরিত্যাগ করতে হয়, তবে তাই সই। থাই ফ্যাশনে দূষিত রক্তকে আমি কোনোভাবেই নিজ হৃদয়ে স্থান দিতে পারবো না। দিতে গেলে হয়তো নিজেকে ভুলতে হবে শিগ্নোরা। ধূপধাপ পায়ে জোরালো শব্দে কাঁপছে রায়বাড়ির অন্দরমহল। বিশালদেহী এক মনীষী এসে মাত্রই দাঁড়ালেন বাড়ির অন্দরমহলে। মুখভর্তি লম্বা লম্বা সফেদ রঙা দাড়ি তার, ডান হাতে একখানা কৌটো, বাঁ হাতে একখানা বড়সড় লাঠি। বয়স্ক মনীষীর মুখে সে কি রাগ! তিনি কেমন হুঙ্কার ছুড়ে ডাকলেন, আবে ও হিমাংশু রায়, এক্ষুনি বের হ ঘর থেকে। এহেন হুঙ্কারে সেকেন্ড 30 মধ্যেই দোতলার রেলিং ঘেঁষে এসে দাঁড়ালেন মধ্যবয়স্ক হিমাংশু রায়। শ্যামবরণ মুখখানে তার লেপটে আছে একরাশ দুশ্চিন্তার ছাপ। বিস্ফোরিত দৃষ্টি অন্দরমহলের নিচতলায় তাক হতেই খানিক হোঁচট খেলেন মধ্যবয়স্ক। সুপরিচিত মনীষীর দেখা পাওয়া মাত্রই তিনি কেমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এলেন নিচে। অতি ভক্তিতে মনীষীর চরণ স্পর্শ করতে গেলে রুষ্ট কদম পেছালেন মনীষী। অত্যন্ত অসন্তুষ্ট কণ্ঠে, তিরস্কৃত কণ্ঠে গর্জে উঠলেন, তোর কত বড় স্পর্ধা হিমাংশু রায়! তুই অতিথির সাথে নিরুপমার বিয়ে দিতে চাইছিস? তুই জানিস না সনাতনী ধর্মে পারিবারিক বিবাহ বন্ধন নিষিদ্ধ? এত বড় পাপ কাজ করার মতো স্পর্ধা পেলি কোথায় তুই? আমার অভিশাপে ভস্ম হওয়ার লোভ জেগেছে তোর? সহসা আটকে ওঠে বাড়ির লোকজন। হিমাংশু রায় ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন, জমিন হাতে দুহাত একত্র জোর করে মনীষীকে বলে ওঠেন, আপনি আমার সাথে মন্দিরে চলুন বাবা। তীব্র অসন্তোষের ছাপ ফুলল বৃদ্ধ মনীষীর মুখাবয়বে। তিনি সরাসরি নাকচ করে দিলেন এহেন প্রস্তাব। তবুও হিমাংশু রায় জোর করলেন। তীব্র বিনতি অনুরোধ করার অবশেষে তার সঙ্গে বাড়ির বিশাল মন্দিরের পথে কদম বাড়লেন মনীষী। হিমাংশু রায় গতি বাড়িয়ে তড়িঘড়ি করে মন্দিরে ঢুকে কিসের যেন একখানা বাক্স বার করলেন। অতঃপর তা নিয়ে ছুটে এলেন মনীষীর নিকট। ব্যস্ত হাতে বাক্স খুলে একখানা মোড়ানো কুণ্ডলীপত্র বের করে এগিয়ে দিলেন মনীষীর দিকে। কপাল কুঁচকে কাগজখানার পানে তাকিয়ে রইলেন মনীষী। এরই মধ্যে হিমাংশু রায় কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠেন, নিরুপমার সাথে অধীরের কোনো রক্তের সম্পর্ক নেই বাবা। শঙ্কর রায়ের একমাত্র সন্তান ছিল জমিদার পুত্রী শ্যামপ্তি রায়, আর তার সন্তানই হচ্ছে অধীর রায়। আমি শ্যামপ্তির আপন দাদা নয়, আমি শঙ্কর রায়ের বিশ্বস্ত সঙ্গী দেব মল্লিকের সন্তান, যে কিনা বড় হয়েছে রায়বাড়ির সন্তান হিসাবে। থমকালেন মনীষী। তার বিস্ফারিত নেত্রদ্বয় একযোগে নিক্ষিপ্ত হলো সম্মুখে নতঘাড়ে দাঁড়িয়ে থাকা হিমাংশু রায়ের পানে। হতবম্বদায় অদর যুগলের দূরত্ব বেড়েছে বৃদ্ধের। তিনি কেমন কাল বিলম্ব না করে তক্ষণে হিমাংশু রায়ের এগিয়ে দেয়া কুণ্ডলীপত্রখানা ছো মেরে নিয়ে নিলেন হাতে। অতঃপর ব্যস্ত স্বভাবে তড়িঘড়ি করে কাগজ খুলেই সেথায় চোখ বুলাতেই ফের আকাশ ভেঙে পড়লেন মনীষী। আশ্চর্যিত কণ্ঠেও ফুঁড়ে অস্পুষ্টে আওড়ালেন, এটা কি করে সম্ভব? অধীরের পিতা? সহসা মাথা তুললেন হিমাংশু রায়। মনীষীর বাক্য আচানক বাঁ ঝুঁকিয়ে অপ্রসন্ন কণ্ঠে বলে বসলেন, জি বাবা, আপনি যা দেখছেন তাই সত্যি। অধীরের পিতা মুসলিম হলেও সারমুক্তি দেবী ছিল আমাদের মতো সনাতনী। সেই হিসেবে অধীর তার মায়ের ধর্মে বিশ্বাসী। কপাল কুঁচকে গেল মনীষীর। মুখাবয়বে ফুটল খানিক চিন্তার ছাপ। লম্বাটে সফেদ রঙা দাড়ির আবরণে লুকায়িত অদর যুগল ধারালো দাঁতের সহচর্চে পিষে গেল আনমনে। কুর্তার আড়ালে ঢেকে থাকা বুকটা সামান্য ফুলিয়ে লম্বা এক শ্বাস টানলেন মনীষী। রয়েসের ভ্রু উঁচিয়ে সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলেন, তুই নিশ্চিত অধীর সনাতনী ধর্মে বিশ্বাসী? শক্ত দীর্ঘশ্বাস ছাড়লেন হিমাংশু রায়। মাথাটা খানিক দুলিয়ে পা উল্টানের মন্দিরের পথে। হাতে থাকা পুরানো বাক্সটা শক্ত করে চেপে রেখে আনমনে এগোতে এগোতে শুধালেন, জি, আমি নিশ্চিত। তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস বেরোলো মনীষীর বুক চিরে। এতক্ষণে উপচে পড়া রাগগুলো তার মুহূর্তেই মিলিয়ে গেল হাওয়ায়। তিনি এবার গম্ভীর আরোপে বুক ফুলিয়ে সটান হলেন। গলা স্বর গম্ভীর্যে ছাপ ফুটিয়ে গমগমে গলায় আওড়ালেন, ঠিক আছে, অধীর যদি সত্যি সনাতনী ধর্মে বিশ্বাসী হয়ে থাকে, তবে আমি নিজে ওদের বিবাহে মন্ত্রজপ করব। আর যদি তোর বলা কথা মিথ্যে প্রমাণিত হয়, তাহলে মনে রাখিস, আমার অভিশাপের অনলে জ্যান্ত পূর্বী তুই এবং তোর গোটা পরিবার।
তক্ষুনি আঁতকে ওঠেন হিমাংশু রায়। ভয়াল আবহে তড়িঘড়ি করে পেছনে ঘুরতেই যাবেন, অমনি মন্দিরের সম্মুখে পড়ে থাকা তেলের ছিটায় পা পিছলে গেল মধ্যবয়স্কের। এহেন ঘটনা আকস্মিকতায় ভড়কানোর পূর্বে তার হাত থেকে আচানক সম্মুখে ছিটকে পড়ল পুরাতন কাঠের বাক্সটা। অমঙ্গলের প্রথম দর্শন হিসেবে সে বাক্স উড়ে গিয়ে পড়ল নিরুপমার এতগুলো বছরের অপেক্ষায় সাক্ষী হিসেবে জ্বালানো প্রদীপের ওপর, যা দীর্ঘ 8 বছর ধরে অক্লান্ত ভঙ্গিমায় আলো ছড়িয়ে যাচ্ছে অধীর রায়ের প্রতীক্ষায়। মাত্র কয়েক সেকেন্ডে ঘটে গেল সম্পূর্ণ অমঙ্গলের কাণ্ডখানা। হিমাংশু রায়ের বিস্ফোরিত দৃষ্টির সম্মুখে তক্ষুনি ধপ করে নিভে গেল প্রদীপের বাতি। মুহূর্তেই চিৎকার করে ওঠেন মনীষী। তার বিকট চিৎকারে কেঁপে ওঠে রায় জমিদার বাড়ির বিশাল মন্দিরের প্রতিটি দেয়াল। এক ঘোর অমঙ্গলের সংখ্যায় মানুষে কেমন চেঁচিয়ে ওঠা কণ্ঠে বলে ওঠেন, অনর্থ, এ যে ঘোর অনর্থ। রায়বাড়ির পিছনে বেশ পুরানো জঙ্গল, বড় বড় বটগাছের ছায় জঙ্গলের স্যাঁতস্যাঁতে জমিনের গায়ে সূর্যের কিরণ যেন পড়ছেই না। জঙ্গল পেরিয়ে খানিকটা দূরে পদ্মবিল। জমিদার বাড়ির 3 তলার কয়েকটা ঘর থেকে এই বিলের দৃশ্য বড্ড স্পষ্ট দেখা যায়। পদ্মবিলের দুপাশে ইটপাথরের সিঁড়ি, একদম উঁচু সিঁড়িতে বসে আছে নীরু। কাঁচা সোনার ন্যায় মসৃণ পা দুটো রাঙাচ্ছে হালতার লেপনে। তার পরনে একখানা সাদার ভেতর লাল পাড় মিশেলে শাড়ি, হাঁটু সমান দীঘল কালো কেশ গুচ্ছ উন্মুক্ত, হাওয়ার দোলে দুলছে তারা। মেয়েটা কেমন মনের সুখে গুনগুনিয়ে যাচ্ছে। এক পায়ে আলতা রাঙানো শেষ, অন্য পায়ে আঙুল ছোঁয়াতে গেলে হঠাৎ বুক মুচড়ে ওঠে সপ্তর্ষির। অজানা কারণে কেঁপে ওঠে সর্বাঙ্গ। এহেন উদ্ভট অনুভূতিকে থমকায় নীরু। জলজলতে দুহাত উঁচিয়ে আলগোজে চেপে ধরে নিজ বুকের বাঁ পাশ। জায়গাটা কেমন ধরা ধরা শব্দ তুলছে, সর্বাঙ্গে বাড়ছে অস্থিরতা। নীরু জানে না এর কারণ, জানে না এই হুটহাট অনুভূতি কিসের লক্ষণ। মেয়েটা কেমন হাঁসফাঁস করছে, মুখ হাঁ করে নিঃশ্বাস ফেলছে অনবরত। আশ্চর্য, হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট কেন হচ্ছে তার? হৃদয়টা কেন এমন মোচড়াচ্ছে, যেন মনে হচ্ছে কেউ বুঝি জোরপূর্বক তার হৃদয়টা খুবলে বের করে আনছে। এহেন চিন্তায় ডুব দিয়েছে নীরুর অবচেতন মন। ঠিক তখনই মাথার ওপর খোলা আকাশটা কেমন গর্জে উঠল অবলীলায়। সে কি হিংস্র গর্জন তার! সে গর্জনে কেঁপে উঠল রায় জমিদার পুত্রী। সে তৎক্ষণাৎ অস্থির বদনে ঘাড় উঁচিয়ে তাকালো আকাশপটে। ঘন কালো মেঘেদের দলবল উঁকি দিয়েছে ইতিমধ্যে, দিচ্ছে বিদ্যুতের ঝলকানি। নীরুর অবচেতন মন এ পর্যায়ে বিচলিত হলো। প্রিয় মানুষরা তিতিক্ষার আনলে জ্বলে আনমনে বিড়বিড় করে শুধালো, আমার এমন লাগছে কেন? কেন মনে হচ্ছে আপনি দূরে যাচ্ছেন অধীরদা? কেন মনে হচ্ছে আমি আপনারটাকে হারাতে যাচ্ছি? আমার থামল নীরু। অস্থিরতায় হাঁসফাঁস করতে করতে তক্ষুনি ভর দিল দুপায়ে। ব্যস্ত ভঙ্গিতে কদম বাড়ালো বাড়ির পথে। সপ্তর্ষির লম্বা চুলগুলো হাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে এবার। বাঁধন হারা হয়েছে তার অদূরের শাড়ির আঁচল। সপ্তর্ষি ছুটান্ত পদযুগল এলোমেলো। শাড়ির আঁচল ছুঁয়ে দিচ্ছে জমিনের গা। এ যেন রায় জমিদার পুত্রীর সর্বস্ব হারানোর পূর্বাভাস। কাদায় মাখো মাখো সপ্তর্ষি নিরুপমা আলতা রাঙা দুপা। জমিদার বাড়ির অন্দরমহলে তকতকে মেঝেতে ধূপধাপ পা ফেলে ছুটছে সে। এহেন ছোটাছুটির শব্দ পেয়ে তক্ষুনি রসিঘর থেকে খানিক উকি দিয়ে বসলেন সুদীপা রায়। পরক্ষণে মেয়ে কেমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটে যেতে দেখে ভড়কালেন তিনি। সহসা কণ্ঠ উঁচিয়ে বলে উঠলেন, নীরু, কি হয়েছে তোর? থামল না তার ছুটন্ত পদযুগল। মেয়েরা কেমন অস্থির হয়ে মন্দিরের পথ ধরেছে দেখো। এদিকে তার অমন উন্মাত্ততা দেখে বিচলিত হলেন সুদীপা। তক্ষুনি হাতের কাজকর্ম একপাশে তুলে রেখে নিজেও ছুট লাগালেন মেয়ের পিছু পিছু। হন্তদন্ত হয়ে মন্দিরের সম্মুখের দুয়ারে এসে পদযুগল থামল নীরু। সম্মুখে বাবা এবং মনীষীকে বিচলিত কায়দায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক সন্দিগ্ধ হলো সপ্তর্ষি। কাঁপা কাঁপা বদনে পা ঠেলে এগুলো 2 কদম। অস্থির 2 চোখ তার প্রতিমার সম্মুখে নিবদ্ধ। কোলাটে দৃষ্টিযুগল খানিকটা শুরু করতে আচানক তার পথ আগলে দাঁড়ালেন হিমাংশু রায়। এক অদ্ভুত ঊর্জা টানে ঠোঁট করে মিথ্যে আবেগী হাসি টেনে মেয়েকে শুধালেন, এভাবে কোত্থেকে ছুটে এলি মা? পায়ে এত কাদা লাগলো কি করে? মৌন নিরুপমা। এক হাতে আলতো করে ঠেলে সরিয়ে দিল বাবার বিশাল দেহ। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ পড়ল প্রতিমার পদযুগলের সম্মুখে। আর অমনি দৃষ্টি তার ধরা পড়ল সদ্য নিভে যাওয়া প্রদীপখানা। মুহূর্তেই সর্বাঙ্গ সমেত কেঁপে ওঠে সপ্তর্ষি। টলটলে পদযুগল পাতলা দেহখানি খুব একটা ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে তখনই হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল মেঝেতে। এহেন কাণ্ডে আঁতকে ওঠেন হিমাংশু রায়। তড়িঘড়ি করে হাঁটু গেড়ে বসলেন মেয়ের সম্মুখে। দুহাতে মেয়ের 2 কাঁধ চেপে বিচলিত সত্ত্বে আওড়ালেন, কি হয়েছে মা? ও মা, তাকাও আমার দিকে। স্থবির হয়েছে নীরু। তার ছলছলে চোখ দুটো এক দৃষ্টিতে আটকে আছে নিভে যাওয়া প্রদীপের দিকে। এরই মধ্যে আকাশের বুক চিরে নেমে এলো বাড়িধারা।
এক নিমেষেই নিজেদের আগ্রাসী উপস্থিত কথা জানান দিতে ভিজিয়ে দিল সপ্তদশীকে। সপ্তদশীর ভেজা ললাট, স্মৃতিভর্তি সিঁদুরটুকু ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে বৃষ্টির প্রকোপে, লেপড়ে যাচ্ছে সফেদ রাঙা শাড়ির গায়ে। অদূরে থমকে দাঁড়িয়ে থাকা সুদীপাড়ায় তক্ষুনি চেপে ধরলেন নিজ বুক। মেয়ের এহেন দুরবস্থা, হাহাকার করছে তার অন্তর। হিমাংশু রায়ও যে একই হাল। তিনি তৎক্ষণাৎ উঁচা টানে দুহাত চেপে ধরলেন মেয়ের স্মৃতি। এরই মধ্যে মেয়েরা তার অস্পষ্টে বলে উঠল, আমার এমন কেন মনে হচ্ছে বাবা? আমি বুঝি অতিদাকে হারিয়ে ফেলেছি? আমার বুকটা এমন ব্যথা করছে কেন বাবা? আমার এমন কেন লাগছে? অধীরদা আমার রইলেন তো? শীতল পানির স্বচ্ছ আবরণে ডুবে আছে দুটো উষ্ণ দেহ। একখানা বলিষ্ঠ দেহ শটান দাঁড়িয়ে রইলেও অন্য ক্ষুদ্র দেহটি ঝুলে আছে মানবের দুহাতের বাঁধনে। রাতের শেষ প্রহর, অন্ধকারের ঘনাঘাটা রেশ ক্রমশ কমছে। বলিষ্ঠ পুরুষ একদৃষ্টে তাকিয়ে আছে তারই বুকের মধ্যিখানে প্যাঁজা তুলে নেয় লুটিয়ে থাকা সপ্তর্ষির প্রাণে। তার দীর্ঘস্থ মন না পারছে মেয়েটাকে বুক থেকে সরাতে, আর না পারছে তাকে আরেকটু নিজের সঙ্গে মিশিয়ে নিতে। সপ্তর্ষির পেলম মুখখানা ক্রমশ ফ্যাকাশে হচ্ছে। তার তুলতুলে অধর যুগলের অবস্থা বড্ড বেগতিক। রূঢ় মানবের রুক্ষতাতে রুষ্ট স্পর্শে কেটে কুটে একাকার অবস্থা হয়েছে বেচারির অষ্টপুটের। জায়গায় জায়গায় দেখা দিয়েছে কালশিটের দাগ, কোথাও আবার ক্ষত হয়েছে বেশ। লিপ ফিলারের ন্যায় এক একটা অধর ফুলে হয়েছে দ্বিগুণ। কি যে বিশ্রী দেখাচ্ছে! অথচ যুবক এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। তার দৃশ্যযুগল এক অবাধ টান পরিলক্ষিত। তবুও কোথাও যেন বাদ মানছে তারা। নিজেদের প্রকাশ করতে জানিয়েছে অনীহা। যুবক স্থির হলো। গম্ভীর মুখে দুহাত আলতো করে পাঁজা করে তুলে নিল অচেতন সপ্তর্ষিকে। অতঃপর নির্বিঘ্নে পুল থেকে উঠে এসে পা বাড়ানো নিজের রেস্ট রুমের দিকে। শূন্য কক্ষ, যার দুয়ারের গায়ে গোটা গোটা হরফে লেখা ব্ল্যাক চেম্বার। কক্ষটি মাঝে মধ্যে ব্যবহৃত হয় মনসরের সেবায়। তবে আজ সে কক্ষে প্রবেশ ঘটল অচেতন মাহির। মুগ্ধ কেমন নির্বিকারে মেয়েটার আলগোছে এনে রাখলো মখমলি গোলাকার বিছানার কোলে। মুহূর্তেই সপ্তদশীর সিক্ত বদনখানি দেবে গেল নরম তুলতুলে তোষকের মধ্যিখানে। যুবক নিস্তব্ধ, গম্ভীর মুখে উল্টো ঘুরে পা বাড়াতে গেলে হঠাৎ টনক নড়ল তার। মেয়েটার গা বেছা, জুবুথুবু হয়ে আছে গায়ের কাপড়। এমত অবস্থায় পড়ে থাকলে নিশ্চয়ই অসুখ বাঁধবে তার। যুবক আর মনে কতগুলো ভাবলো কিয়তক্ষণ, তবে পরক্ষণে নিজের চিরাচরিত স্বভাবে বশীভূত হয়ে বিরক্ত মুখে বিড়বিড়িয়ে আওড়ালো, অসুখ হলে হোক, হু কেয়ার্স, বলে গটগটিয়ে দরজার পানে এগোয় মুগ্ধ। বিরক্ত মুখে প্রশস্ত নীরব করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার কল্পনার মানুষপাত্রে ভেসে উঠল মাহের নির্মল মুখখানা। আর অমনি থমকে দাঁড়ানো রূঢ় মানব। বুকের মাঝখানে লুকায়িত অঙ্কটা তক্ষুনি মুছে উঠল তার অবাধ্যে। বেহায়া অবচেতন মনটা পারছে না ফের দৌড়ে যেতে মেয়েটার কাছে। পা দুটোও যেন আজ বিশ্বাসঘাতকতায় মত্ত। নিজেই ঘুরে দাঁড়ালো উল্টো পথে। যুবক অতিষ্ঠ, তৎক্ষণাৎ দাঁত চাপলো অধর কোণে। রাগে গজগজ করতে করতে অবশেষে হার মানল হৃদয়ের কাছে। বিড়বিড় করে শুধালো, জানোয়ারের বাচ্চা, জ্ঞান হারিয়েও শান্তি দিয়ে না আমায়, অসভ্য মেয়ে ছেলে একটা। বলতে বলতেই পা ছুটল মুগ্ধের। ফের লেজ গুটিয়ে চলে এলো মেয়েটার কক্ষে। ধূপধাপ পায়ে জোরালো শব্দ তুলে এগুলো বিছানার ধারে। তবুও মেয়েটার গভীর নিদ্রায় ভারী পড়ল না এক ফোঁটাও। মুগ্ধ কিয়তক্ষণ বাঁকা চোখে চেয়ে রইল মেয়েটার ঘুমন্ত মুখোশের পানে। পরপরই দাঁত খেঁচে আওড়ালো, আর কত জ্বালাবি আমায়? এভাবে না জ্বালিয়ে একেবারে মেরে ফেল বান্দির মেয়ে। তাতে যদি তোর আর তোর বাপের শান্তি হয়। ঘুমন্ত মেয়েটা থরাই শুনল সে বাক্য। সে তো ডুবে আছে দীর্ঘ নিদ্রায়। অন্যদিকে রূঢ় মানব ব্যস্ত ভঙ্গিতে পায়চারি চালাচ্ছে পুরো ঘরময়। যত দ্রুত সম্ভব মেয়েটার গা থেকে ভেজা কাপড়গুলো সরাতে হবে, নয়তো ঠান্ডা লেগে হাল হবে বেগতিক। তবে এ মহৎ কাণ্ডখানা করবে কে? পুরো পেন্ট হাউস জুড়ে সপ্তর্ষিবিনে একখানা মেয়ে মানুষ নেই। তাহলে এবার? মুগ্ধ কেমন বিরক্ত হচ্ছে। সাপের ন্যায় ফোঁস করে নিঃশ্বাস ফেলছে অনবরত। প্রায় বেশ কিছুক্ষণ পায়চারি চালিয়ে যুবক অবশেষে স্থির হয়েছেন। কোমরের দুপাশে হাত ঠেকিয়ে আলতো করে ঘাড় কাত করে তাকিয়েছেন মেয়েটার পানে। মনে মনে ভাবতে লাগলো, তোকে যদি একটু ছুঁয়ে দিই তাহলে কি খুব রাগ করবি শিগ্নোরা? মনের কথাটুকু মনের কোণে সীমাবদ্ধ রইল রূঢ় মানবের। বুক ফুলিয়ে একখানা তপ্ত নিঃশ্বাস ফেলে সে অবশেষে পা বাড়ল কাবার্ডের দিকে। সেথায় দাঁড়িয়ে স্লাইডিং দরজার একটানে খুলে নিয়ে কাবার্ড হাতড়ে একখানা তোয়ালে নিল হাতে। অতঃপর কোনরূপ বাড়তি উপায়ন্ত না পেয়ে যুবক কেমন গম্ভীর মুখে তোয়ালেটা সম্পূর্ণ বেজালো নিজ মুখমণ্ডলে। পরপরই দক্ষ পায়ে গুনে গুনে এসে দাঁড়ালো বিছানার কাছে। কাঁপা হাত দুটো তার ধীরে ধীরে স্পর্শ করলো বিছানার দ্বার।
অন্ধের ন্যায় হাতড়ে হাতড়ে ব্ল্যাঙ্কেটটা খুঁজে এনে তক্ষুনি তা একটা নে ছড়িয়ে দিল মেয়েটার গায়ে। পরক্ষণে ধীরে ধীরে হাত ছড়ালো অচেতন ভক্তদোষী উষ্ণা বদনে। মুহূর্তে সর্বাঙ্গ কেঁপে উঠল মাফিয়া বৃষ্টির। দ্বিধায় জর্জরিত হয়ে সে কেমন আলগোছে গুটিয়ে নিল নিজ হাত দুটো। একবার চাইল সরে যাবে এক্ষুনি, তবে পর মুহূর্তে ভাবল মেয়েরা দুর্বল, অসুস্থ হয়ে গেলে তখন। এহেন দোলাচালে আটকে তখন ঠায় দাঁড়িয়ে রইল মুগ্ধ। মিনিট দুয়েক পেরোতেই সে মুখ ঘোরালো অন্যত্র। অতঃপর বুক ফুলিয়ে একখানা লম্বা নিঃশ্বাস টেনে একটানে মেয়েটার গা থেকে ছিঁড়ে ফেললো কুর্তাটা। পরপরই সঙ্গে সঙ্গে ফের ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দিল সপ্তর্ষির অনাবৃত গায়ে। বাকিটুকু করবার আর সাধিতে কুলোয়নি নির্দয় মানবের। বুকটা এমনিতেই যা ধরাস ধরাস করছে তার, বাকিটা করতে গেলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে বেচারার। মুগ্ধ তখনই উল্টো পথ ধরল, অন্ধের ন্যায় ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে একটানে মুখমণ্ডল থেকে খুলে নিল তোয়ালেটা। বুক ফুলিয়ে হাঁপাচ্ছে মুগ্ধ। মনে হচ্ছে এই বুঝি কোনো যুদ্ধ থেকে বেঁচে ফিরেছে মানব। তার হাত দুটো কাঁপছে ভীষণ। বারসাম দেহটা মাতালের ন্যায় ঢুলছে। যুবক কেমন আলগোছে নিজ হাত দুটো এগিয়ে আনলো অক্ষিপটের সম্মুখে। রোক্ষ হাত দুটোর পৃষ্ঠতলে বোধহয় এখনও লেপ্টে আছে মেয়েটার নরম তুলতুলে বদনের পরশ। মুগ্ধ তখন কি হলো কে জানে, সে কেমন নিজ অজান্তেই হাত দুটো এগিয়ে আনতে লাগলো নিজ মুখের কাছে। তার রুক্ষ অদরযুগল প্রায় ছুঁই ছুঁই তার হাত। আর অমনি তার বিচক্ষণ মস্তিষ্ক তরাক করে জ্বলে উঠল যেন। আবদ্ধ অক্ষিপুটের পর্দায় ভাসমান হলো মায়ের লহুতে ল্যাপটানো শরীর। তক্ষুনি থমকে দাঁড়ায় রূঢ় মানব। সহসা নিজ হাত দুটো নামিয়ে নিল কঠোরতায়। অস্থির কদমে পা বাড়ায় সম্মুখে। সপাং সপাং আবদ্ধ কামরায় অভ্যন্তরে বাতাস কেটে শীষ তুলছে চাবুক। সপাত সপাত শব্দে জোরালো আঘাত বলিষ্ঠ সুদর্শন দেহে পড়তেই কাটছে কক্ষের নিঃশব্দতা। অদূরের সামনের দেওয়ালে ঝুলছে অপ্সরা সারমুক্তি রায়ের তৈলচিত্র। তার মুখোমুখি দাঁড়িয়ে আছে মাফিয়া বেস্ট। চাবুকের একের পর এক রুষ্ট আঘাত পিষ্ট করছে নিজ সুদর্শন দেহখানা। যুবকের ভাবভঙ্গি নিরুত্তাপ। মাথা ভর্তি বাবরি ছাট বাদামি চুলগুলো এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ললাটের চারপাশে। তার উন্মুক্ত ফর্সা দেহে চাবুকের তীক্ষ্ণ আঘাত লালচে দাগ বসিয়েছে ইতিমধ্যে। কোথাও কোথাও ফেটে গিয়েছে চামড়া, দৃশ্যমান হয়েছে গায়ের হাড়। পেটানো বক্ষের কিছু অংশ হতে নির্বিকারে গড়িয়ে পড়ছে উষ্ণ তাজা লহু। তবুও থামছে না যুবক, বসাচ্ছে চাবুকের ঘা। ঠিক তখনই নীরব কামরার নিস্তব্ধতা ভেঙে আচানক শোনা গেল এক অতি পরিচিত কণ্ঠ। নিজেকে আর কতভাবে শাসাবে অধীর রায়? গায়ে আঘাত করলে কি হৃদয় বাঁধ মানবে? মুহূর্তেই থমকায় মুগ্ধের ব্যস্ত হাত। ললাটে ছেয়ে থাকা বাদামি চুলগুলোর ফাঁক ফোকর দিয়ে আলগোছে দৃষ্টি উঁচিয়ে তাকায় মায়ের ছবির পানে। সেদের চকচকে কাঁচের দেয়ালে প্রতিবিম্বিত হচ্ছে তারই আর এক প্রতিচ্ছবি। যুবক দাঁত খিঁচল। আরও নিজের গায়ে চাবুক চালাতে চালাতে বিরক্ত কণ্ঠে শুধালো, আবার কেন এলি তুই? চলে যা আমার সামনে থেকে। প্রতিবিম্বটি কেমন হো হো করে হেসে উঠল। ধীরে সুস্থে মুগ্ধের পেছন থেকে সরে এসে দাঁড়ালো দৃষ্টিপটের সম্মুখে। প্রতিবিম্বটি দেখতে হুবাহু মুগ্ধের মতো, তবে সে বেশ পরিপাটি। গায়ে জড়ানো একখানা ধুতি কুর্তা। সে কেমন দুহাত ভাঁজ করলো বুকের কাছে। কণ্ঠে সন্দিষ্ট ভাব ঢেলে আওড়ালো, তুই আর আমি তো একই অধীর। গত 24টা বছর ধরে আমিই তো তোর একমাত্র সঙ্গী হিসেবে বড় হয়েছি, তাই না? তাহলে আজ আমায় চলে যেতে বলছিস যে? মুগ্ধ শক্ত করছে চোয়াল। ব্যস্ত হাতে নিজ গায়ে চাবুক চালাতে চালাতে চোখ দুটো খিঁচে আওড়ালো, আই এম জাস্ট ফেড আপ উইথ দ্যাট ফাকিং হ্যালুজিনেশন। জাস্ট গো টু হেল বাস্টার্ড। আবারও হেসে ওঠে প্রতিবিম্বটি। হাসতে হাসতে দৃষ্টি শুরু করে চাইল মুগ্ধের পানে। অতঃপর কেমন বিজ্ঞের কন্যায় বলে উঠল, নিজেকে এত আঘাত করে কোনো লাভ নেই অধীর রায়। তুই তোর পিচ্ছের প্রতি দুর্বল হয়েছিস, তা আজকে থেকে নয়, সেই প্রথম দিন থেকেই। অ্যান্ড দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। থমকায় মুগ্ধ। চাবুকে চালানো হাত দুটো তার থেমে গেল মুহূর্তেই। সে কেমন চোরের ন্যায় দৃষ্টি লুকোলো নিজের। মেলছিতে অবিন্যস্ত ভাবে দৃষ্টি ছুঁয়ে অনর কণ্ঠে বলে ওঠে, না না, তুই মিথ্যে বলছিস। আমার কোনো দুর্বলতা নেই, ওর প্রতি আমার কোনো আবেগ নেই। ওহ রিয়েলি? তাহলে এ পর্যন্ত যতবার মেয়েটাকে আঘাত করেছিস ঠিক ততবারই নিজেকে পাল্টা আঘাত করেছিস কেন? যতবার পিচ্ছির গায়ে হাত ছুলেছিস ততবার নিজের গায়ে চাবুক চালিয়েছিস কেন? যতবার ও কেঁদেছে ততবার আড়াল থেকে ওকে একমনে দেখে গিয়েছিস কেন? ও একবেলা না খেলে তুই সারাদিন না খেয়ে থাকতি কেন? তোর পুরো ঘর জুড়ে ওর বাংলাদেশে থাকাকালীন দৈনন্দিনের ছবি ঝুলছে কেন? আজ ওর অনুমতি ছাড়া ওকে ছুঁয়েছিস বলে নিজের গায়ে ওইভাবে পাগলের মতো আঘাত করছিস কেন? কেন কেন কেন? উত্তর দে অধীর রায়। ও তোর কেউ না। তোর ভাষ্যমতে ও শুধুমাত্র তোর নেশার জন্য কেউ এমন করে? দুর্বলতা না থাকলে কেউ এমন করে? সহসা ঘাড় তুলল মুগ্ধ। অস্থির নেত্রে তাকালো মায়ের ছবির পানে। শুষ্ক কঠিন ঢোক গিলে তক্ষুনি কদম বাড়িয়ে এগিয়ে এলো মায়ের তৈলচিত্রের মুখোমুখি। উন্মাদের ন্যায় মায়ের পদযুগল স্পর্শ করে ভয়ার্ত কণ্ঠে আওড়ালো, না না আম্মা,
আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আমি এমন করিনি। আমি সত্যিই প্রতিশোধ নিচ্ছি। আমি ওই বান্দির মেয়েকে হ্যাঁ, ওকে আশ্চর্য। আজ যে ঘৃণা শব্দটুকু জিভ খসে বেরোচ্ছে না যুবকের, তা দেখে ফের হেসে ওঠে প্রতিবিম্বটি। শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে, যার জন্য ঘৃণা শব্দটুকু উচ্চারিত হচ্ছে না তার প্রতি মাফিয়া বিষ্ট কতটা অবসেসড তা কি আলাদা করে বলে বোঝাতে হবে? তৎক্ষণাৎ শক্ত চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। বেপরোয়ার ন্যায় হুঙ্কার ছড়ে প্রতিবিম্বের পানে এগিয়ে আসতেই হাওয়ায় মিলিয়ে গেল প্রতিবিম্বটি। পরক্ষণে তা ফের দেখা গেল পেছনে। সে আবার বলে ওঠে, তুই মানিস বা না মানিস অধীর রায়, বাট ইটস ট্রুথ দ্যাট ইউ আর ডিপলি অবজেক্ট উইথ হার। এহীন কথায় সহসা দুহাতে নিজের মাথা চেপে ধরে মুগ্ধ। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে হিসিয়ে গর্জন তুলে আওড়ালো, না না, আমি ওর প্রতি আসক্ত নয়। ওর বাবা একটা খুনি, একটা রেপিস্ট। ওই জানোয়ারের বাচ্চা আমার মাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আমি নির্দোষ হওয়ার সত্ত্বেও আমাকে ভোগ করিয়েছে নরকীয় শাস্তি। আমি ওকে মেরে ফেলবো, ওর পুরো বংশকে ধ্বংস করে ফেলবো। আজ থেকে 24 বছর আগে তাহের এহসান যেই ভুলটা করেছিল, আজ সেই একই ভুল তুইও করছিস না তো? দোষ করলে তাহের এহসান করেছে, ওর মেয়ে না। তাহলে ওর প্রতি তোর এত বৃতৃষ্ণার আদৌ কোনো মূল্য আছে? থামলো মুগ্ধ। কথাটা বুঝে হুট করে অন্তরে গিয়ে লাগলো তার। সত্যি কি সে ভুল করছে? সত্যিই? ওদিকে প্রতিবিম্বটা এবার পা বাড়ল। মুগ্ধের পাশ ঘেঁষে এসে দাঁড়িয়ে আচমকা বলে উঠল, এখনও সময় আছে। নিজের অনুভূতিকে বুঝে নে অধীর রায়। বুঝে নে তুই ওর প্রতি কতটা আসক্ত, কতটা দুর্বল। পরে না আবার সময় চলে যায়। সহসা দুধারে মাথা নাড়ায় মুগ্ধ। শুকনো ফাঁকা ঢোক গিলে ফের তাকায় মায়ের ছবির পানে। নিজেকে শুধরে বলল, আম্মা আম্মা আমি এমন কিচ্ছু করিনি আম্মা। আপনাকে দেয়া কষ্ট ভুলে আমি আমার শত্রুর মেয়ের প্রতি দুর্বল হইনি আম্মা। আপনি বিশ্বাস করেন আম্মা, আমি আসলে ঠিক আছে। তুই ওর প্রতি দুর্বল না, তাই তো? তাহলে ওঠা বন্দুক, যা এক্ষুনি গুলি করে আয় ওকে। আর যদি ওকে আজ না মারতে পারিস তাহলে তুই মানতে বাধ্য হবি তুই তো শত্রুর মেয়ের প্রতি কঠিনভাবে দুর্বল। কথাটা বোধহয় বড্ড গায়ে লাগলো মাফিয়া বৃষ্টির। সে কেমন হন্তদন্ত পায় তক্ষুনি এগিয়ে এসে টেবিলের ওপর থেকে একখানা কড়া হুইস্কির বোতল তুলে নিল হাতে। অতঃপর এক নাগারে কয়েক ঢোকে সম্পূর্ণ তরলটুকু গিলে খেয়েও বিন্দুমাত্র নেশা ধরল না রুরমানবের। সে ফের আরেকখানা বোতল তুলল হাতে। পরের দুটো বোতলের কড়া অ্যালকোহল গেলা শেষেও যখন নেশা ধরেনি তার, ঠিক তখনই পেছন থেকে প্রতিবিম্বটি কেমন তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, ধরবে না, কোনো কিছুতেই আজ নেশা ধরবে না। তোর নেশা আজ স্থানান্তরিত হয়েছে। গিয়ে মেয়েটাকে দেখবি নেশা বলে কাকে। মুগ্ধ তাই করলো। সহসা টেবিলের ওপর পড়ে থাকা রিভলভারটা হাতে তুলে গটগটিয়ে পা বাড়ল কক্ষের বাইরে। ভোর হতে চলল প্রায়। রুরমানব গটগট পাদুকা তখনই এসে প্রবেশ করলো মেয়েটার কক্ষে। সে কি রাগ তার! হিসিয়ে যাচ্ছে ফনা তোলা সাপের ন্যায়। এক হাতে বন্দুকের চাবি উঠিয়ে বিছানার দ্বার ঘেঁষে এসে দাঁড়ালো সে। পরক্ষণে অন্যতে নজর বসিয়ে রিভলভারটা উঁচিয়ে তাক করলো মেয়েটার দিকে। তার তর্জনী ইতিমধ্যেই প্রবেশ করেছে রিভলভারের চাবিতে। তর্জনী যেই না বাঁকা হবে অমনি রুরমানব ঘুরে তাকালো ঘুমন্ত মেয়েটার মুখ পানে। আর তক্ষুনি থমকালো সে। আবারও আগের ন্যায় হারালো নিজেকে। নড়বড়ে হলো তার শক্ত হাত। হৃদয়ে ঝড় উঠেছে প্রবল। ঘুমন্ত মাহি নির্বাল মুখে জ্যোতিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মুগ্ধের। সে স্পষ্ট টের পেল তার বন্দুক ধরে রাখা হাতটা বড্ড ভারী ঠেকছে এই মুহূর্তে। একটা সময় বন্দুক হাত থেকে খসানোর পূর্বে হাঁটু ভেঙে এলো রুরমানবের। প্রতিশোধ দুর্বলতার দোলাচালে অবশেষে নিজ অজান্তেই হার মারল মুগ্ধ। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। আজ বড্ড দুর্বল হচ্ছে নির্দয় মানব। হৃদয়টা ভেঙে চৌচুর হয়ে যাচ্ছে তার। বুকের ওঠানামার গতি বেড়েছে প্রবল। যুবক তক্ষুনি পিঠ ঠেকিয়ে বসল বিছানার সঙ্গে। দুহাত বিছানায় তুলে মাথাটা সামনে উঁচিয়ে দৃষ্টি তাক করলো সিলিংয়ের পানে। অতঃপর বড্ড ভঙ্গুর কণ্ঠে আওড়ালো, কি করলি আমায় বান্দির মেয়ে? কেন করলি এটা? আমি কোন মুখে দাঁড়াবো আমার মায়ের সামনে? কোন মুখে বলবো আমি আমার শত্রুর মেয়ের? থামলো মুগ্ধ। পাশে পড়ে থাকা রিভলভারটার পানে তাকিয়ে রইল একদৃষ্টি। পরক্ষণে যুবক বোধে হারল নিজ বোধবুদ্ধি। তখন রিভলভারটা তুলে আনলো। দুপা মেঝেতে ছড়িয়ে চোখ দুটো বুজে রেখে অত্যন্ত করুণ সুরে গাইতে লাগলো, আমার আকাশে আজ বরিশরণ, কালো মেঘে ঢাকা এমন। ফিরে তো পাবো না তোমাকে কভু আর, হবে না তুমি তো আমার। খুলে মনোদ্বার ভাঙা মন আমার, খুঁজে তোমাকেই বারে বার। গাইতে গাইতে যুবক আচানক বন্দুক ঠেকালো নিজের মাথার বাপাশে। চোখ দুটো বুজে রেখে আনমনে বলল, তোকে মারাচ্ছে মরা সহজ পিচ্ছি। আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।